ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে আজ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। কমিশনের সামনে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় ৭১ বিরোধীরা। ৪২ ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। এবং সালিশ বৈঠকে সিটে পা উঠিয়ে বসা নিয়ে সংঘর্ষ। চট্টগ্রামে প্রাণ গেল ছাত্রদল কর্মীর। জামালপুরে চোরকে চিরে ফেলায় র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইসির সামনের সড়কে চলাচল সীমিত করা হয়েছে। লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবন। পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হবে। তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণবিধি নজরদারি করবে ইসি। প্রতীক বরাদ্দের পর প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রত্যাহার ও ভোটের দিন উল্লেখ থাকবে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি আর প্রায় ঘণ্টা তিনেক পরেই ঘোষণা করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঠিক সেই ধরনের যে প্রস্তুতি, সেই সকল ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে কিছুক্ষণ আগেই আসলে একটি বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা এখানে ধারণা করছি যে সীমানা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বাগেরহাটের এবং গাজীপুরের, বাগেরহাটের 4টি এবং গাজীপুরের 5টি, এই যে সীমানা নির্ধারণের যেই বিষয়টি ইতিমধ্যেই যদিও সেটি উচ্চ আদালত থেকে খোলাসা করা হয়েছে এবং সেই বিষয়ে মূলত সেখানে আলোচনা হবে। পাশাপাশি তফসিল সহ বিভিন্ন বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসলে ব্রিফিং করা হবে এবং সেই প্রস্তুতি কিন্তু আমার পেছনে ঠিক আসলে সেই প্রস্তুতিই চলছে। তো তফসিলকে কেন্দ্র করে সারা দেশের মানুষ কিন্তু এখন আসলে চোখ রয়েছে যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন যে বেসরকারি গণমাধ্যম, সেই গণমাধ্যমে তফসিল সংক্রান্ত তফসিলে যে ঘোষণা হবে এবং তফসিলে আসলে জানা যাবে যে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট এবং সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণের তারিখ। তো দুটো তারিখ মূলত গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, একটি 8 তারিখ এবং একটি 12 তারিখ, অর্থাৎ 8 ফেব্রুয়ারি রবিবার অথবা 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দুটো তারিখে কেন্দ্র করে কিন্তু ঘুরপাক করছে, যদিও সেটি সবচেয়ে বেশি খোলাসা করা হবে বা এটি আসলে জানা যাবে তফসিল ঘোষণার পরপরই যে আসলে কোন তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তফসিলে একেবারেই বলা যায় যে খোলাসা হবে। প্রার্থীর যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধির বিষয়টি আসলে খোলাসা হবে। আপনারা জানেন যে তফসিল ঘোষণার পরে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন ধরনের যে প্রচারপত্র এগুলো আসলে সরিয়ে নিতে হবে। পাশাপাশি একটি প্রার্থী নির্দিষ্ট সংখ্যক যে বিলবোর্ড সেটি আসলে প্রচার করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত অর্থাৎ যেটি অনুমোদন নেওয়া হয়নি সেই ধরনের সভা, সমাবেশ, পথসভা এগুলো কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ অনুমতি নিয়ে এগুলো করতে হবে। তো সব মিলিয়ে প্রার্থীর আচরণ কী হবে, ভোটারদের উদ্দেশ্যে দিক নির্দেশনা, এছাড়া বিভিন্ন যে বিষয় রয়েছে সে বিভিন্ন বিষয় সহ এগুলো কিন্তু আসলে এই তফসিলে উঠে আসবে। তো সারা দেশের মানুষ আসলে তফসিলের দিকে আসলে মুখিয়ে আছে এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ প্রায় ঘণ্টা তিনেকের মধ্যে সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হবে এবং এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তো সব মিলিয়ে এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার হাতে সব শেষ। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ধানের শীষকে পুরোপুরি বিজয়ী করতে দেবেন নেতৃত্ব। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের ব্যবহার ও ৭১ বিরোধীদের নতুন ফ্যাসিবাদ চাপিয়ে অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের।
জনতার রায়ে ক্ষমতায় গেলে দেশকে কিভাবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচি বিএনপির। পঞ্চম দিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। দলের একটি বিশেষ কর্মসূচি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন করে কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার ও ৭১-এর বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। ৭১ সাল আমাদের অস্তিত্ব। পত্রিকা দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরে ধানের শীষকে জয়ী করতে নেতৃত্ব দেবেন বলেও জানান মির্জা ফখরুল। সেদিন পুরো দেশে আলোড়ন তৈরি হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ। সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সংগ্রাম শেষ হয় নাই, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটি নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি মনে করি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিলেন ডাকসুর ভিপি সাদেক কায়েম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এই দুজন জবানবন্দি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায়। সাদেক কায়েম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কেউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশ মাসুদ কামালকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন ভিসি মাসুদ কামাল। এ সময় বিশ্ববিদ্যালয় তখনকার প্রশাসন, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ নেতাদের শাস্তি দাবি করেন সাদেক কায়েম। আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরেই কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব। এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এই সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি। এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজিদ। ৪২ ফুট গর্ত করেও মেলেনি সন্ধান। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা।
পার হয়েছে এবং ফায়ার সার্ভিস যে তারা মাটির উপর থেকে নিচে ৪২ ফুট পর্যন্ত তাদের ক্যামেরা দিয়ে দেখেছেন, সেখানে যে নিখোঁজ বাচ্চা সাজিদ তার কোনো সন্ধান পাননি এবং যে একদিন পার হয়েছে তার যে পরিবারের স্বজন এবং আশেপাশের মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাজিদের উদ্ধারের খবরের জন্য। ফায়ার সার্ভিস যেটি বলছেন যে ৪২ ফিট নিচে যেহেতু সাজিদের সন্ধান তারা পাননি, সে কারণে তারা মনে করছেন আরও গভীরে সাজিদ রয়েছে এবং সেই কারণেই তারা বড় পরিসরে খনন করতে চান। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে তারা যে গর্তে সাজিদ নিখোঁজ হয়েছিলেন সেই গর্তের আশেপাশে তারা খনন কাজ পরিচালনা করছিলেন এবং সেখান থেকে ৩৫ ফুট পর্যন্ত একটি শুঙ্গ খোঁড়েন, কিন্তু সেখানেও সাজিদের সন্তান যেহেতু মেলেনি সেহেতু তারা এখন বড় পরিসরে খনন করবেন এবং সেই খনন করার জন্য আশেপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো সরানোর কাজ করছে এখানে খনন যন্ত্রগুলো, অর্থাৎ এখানে ৩টি খনন যন্ত্র রয়েছে, এই ৩টি করছিলেন। তারা আবার নতুন করে এসেছেন, তারা নতুন পরিকল্পনা করেছেন। তারা বলছেন যে খননের বিকল্প নেই, তারা ধারণা করছেন ১১০ থেকে ১২০ ফিটের নিচে পানি রয়েছে, তারা সেই পানি পর্যন্ত খনন করতে চান। তারা বলছেন যে এই খনন কাজে অনেক সময় লাগবে এবং এদিকে যে নিখোঁজ সাজিদ তার যে পরিবারের স্বজনরা তাদের যে আহাজারি আর্তনাদ সেটি বেড়েই চলেছে এবং এলাকাবাসীর মধ্যেও এক ধরনের শোকের ছায়া বলা চলে। তারা বলছেন হৃদয় বিদারক ঘটনা এবং তারা খোদা কিংবা সৃষ্টিকর্তা আল্লাহ যা বলি না কেন সেখানে দোয়া করছেন। তারা বলছেন যে এই সাজিদ যেন সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক দুপুর ১টার সময় এই স্থানটিতে মায়ের সাথে যাওয়ার সময় যে গভীর নলকূপ খননের পরিত্যক্ত একটি গর্ত ছিল সেই গর্তে সাজিদ পড়ে এবং দুপুর ২টা থেকে স্থানীয়রা এবং ৪টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। সেই উদ্ধার তৎপরতা এখনো চলছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামের সালিশ বৈঠকে সিটে পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হয় সংঘর্ষ। ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে জামালপুরে চোরকে চিনে ফেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বসাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে তার সংঘর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। এ সময় ছাত্রদল কর্মী তাহমিদকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে জড়িত আছে, ও ব্যাপার আছে কারণ এখানে দুই গ্রুপের সংঘর্ষ কে মারছে তো জানে না, ওখানে ইন্ডিভিজুয়ালি ওরা ঢুকতে পারে। প্রত্যেকটা কাকে ওকে ফলো রাখতো এবং কি এই যে এই হত্যার আগে মাস ২ মাস আগেও বাড়িহাটে ওর উপর একবার হামলা হয়। সালিশে পা উঠে বসেছিল আর কি জুনিয়র কেউ, ওইটা নিয়ে কথা কাটি পা উঠাইছে কেন, কথা কাটাকাটি সিনিয়র জুনিয়রের পরে এই ঘটনা ঘটছে। আমি যে ছাত্রদলের কর্মী। এদিকে জামালপুরে চোরকে চিনে ফেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় ভোরে সরিষাবাড়ি উপজেলার শিমলাবাজার এলাকার ভাড়া বাসায় বারান্দার গ্রিল কেটে চোর ঘরে ঢোকে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে র্যাব সদস্য মহর উদ্দিনের স্ত্রী লিপিকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তবে প্রাণে রক্ষা পেলেও মেয়ের চোখে মুখে আতঙ্ক। চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিপি আক্তারের লাশ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চুরির উদ্দেশ্যে মোহাম্মদপুরের ওই বাসায় কাজ নেন গৃহকর্মী আয়েশা। বিষয়টি জেনে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রথমে কুপিয়ে জখম করে গৃহকর্ত্রী লায়লা আফরোজকে। সে সময় মেয়ে নাফিসা দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। পরে বাসা থেকে চুরি করে পালিয়ে যায়। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা জানিয়েছে পুলিশ। ৮ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় মা ও মেয়েকে। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে গৃহকর্মী। তাকে অভিযুক্ত ধরেই শুরু হয় তদন্ত।
গৃহকর্মী আয়েশার নাম ছাড়া কোনো তথ্য ছিল না। বোরকা পরায়, চেহারাও ছিল অজানা, শুধু ছিল একটি পোড়া দাগ। এমন অবস্থায় শুরু হয় থানার রেকর্ডপত্র খোঁজা। জুলাই মাসে পাশের হুমায়ুন রোডে একটি বাসায় চুরির তথ্য সামনে আসে পুলিশের হাতে। সেখানেও ছিল শুধু আয়েশার নাম ও একটি মোবাইল নম্বর। মোবাইল নম্বর ঘেটে সাভারের হেমায়েতপুরের খোঁজ মেলে এক ব্যক্তির। সেখানে অভিযানে যায় পুলিশ। জানতে পারে রাব্বি নামের আরেক ব্যক্তি এই ফোন ব্যবহার করে। তার পরিবারের সঙ্গে কথা বলে সামনে আসে ঝালকাঠির দুমকির একটি ঠিকানা। ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে অভিযান পরিচালনা করে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ জানায় হত্যার আগের দিন আয়েশার 2000 টাকা চুরি ধরে ফেলে গৃহকর্ত্রী। এ বিষয়ে জেরা করাতেই ক্ষুব্ধ হয়ে প্রথমে লায়লা আফরোজকে কুপিয়ে জখম করে, পরে মেয়ে নাফিজা দেখে ফেলায় তাকে হত্যা করে। সত্যিকারই 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবেতনটা করে, সে তারপরে দিন নাও আসতে পারত, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা। আয়েশা পেশাদার চোর, স্বামী রাব্বি তার সহযোগী। চুরি থেকে বাঁচতেই বোরকা পরে চেহারা ঢাকে ব্যবহার করেন না ফোন। জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়ে সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। আয়েশা ও তার স্বামীর সঙ্গে চোর সিন্ডিকেটের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মিনিটের সময় সে বাসাতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মারধরে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে তৈরি হয় যানজট। বিচারের আশ্বাসে 2 ঘন্টা পর ছাত্ররা সড়ক ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। এইচএসসি পরীক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। 2 ঘন্টার বেশি সড়ক অবরোধের পর বিচারের আশ্বাসে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের অভিযোগ, 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন করছিল কয়েকজন শিক্ষার্থী। সেখানে সাকিব সহ কয়েকজন বাধা দিলে তাদের মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন আইসিইউতে থাকার পর বুধবার মারা যায় সাকিব। এ ঘটনায় বিচার দাবি করেন সহপাঠীরা। জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। ছাত্রলীগরা যেরকম কর্মকাণ্ড একসময় করে গেছে, ছাত্রদলও ঠিক সেরকম কর্মকাণ্ড করতে চাচ্ছে। বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে রাজনীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। মাদক গ্রহণ করছিল, আমরা আমাদের ভাইয়া বাধা দেওয়ার কারণে তাকে ছাত্রদলের কিছু কর্মী গুরুতরভাবে পিটিয়ে হসপিটালে পাঠায়। ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের নেতৃত্বে হাতুড়ি, লাঠি এবং বিভিন্ন রকমের আর কি অস্ত্র নিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। ওর বাবা আসুক আগামীকাল, মালয়েশিয়া থেকে আসলে উনি যেটা সিদ্ধান্ত দিবেন। তো পরের দিন যখন ছেলেটা মৃত্যু মোটামুটি ঘোষণা করা হয়নি, তখন আমরা আবার যাই, যে আমরা বলি যে যেহেতু ওরা রাজি হচ্ছে না, আমরা মামলাটা করি। তারপরে আমরা মামলা করি। ক্যাম্পাসে গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা। গাজীপুরে নিজ বাড়িতে দাফন করা হয় তাকে। সানপির রূপল, সময়। দেখছেন সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 68 জন। বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার রাতে পশ্চিম রাখাইনের ওই হাসপাতালে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগে বিদ্রোহী দমনে অভিযান চালাচ্ছে জান্তা। সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ের সামনে সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদকে নিয়ে বিক্ষোভ হয়েছে। দুপুরের দিকে হঠাৎ করে কিছু মানুষ জড়ো হন বিসিবির সামনের রাস্তায়। এ সময় তারা গতকাল পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে নিয়ে নানা স্লোগান দেন। বিসিবিকে সিন্ডিকেট মুক্ত করার দাবিও জানান অনেকে। যদিও বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে কোনো স্লোগান শোনা যায়নি। কোনো সংগঠনের ব্যানারে হয়নি এই বিক্ষোভ, ছিল না কোনো ব্যানার। বিক্ষোভকারীদের পরিচয়ও পাওয়া যায়নি। বিক্ষোভ চলাকালে মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে আজ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। কমিশনের সামনে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় ৭১ বিরোধীরা।
42 ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ শবনম। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।